এই মুহূর্তে বাংলাদেশে আসলে কোনো রাজনীতি নেই। রাজনীতিতে ফিরে আসার জন্য সবাই চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে একটা রাজনীতির যে ট্রেন আছে, লাইন আছে, সেখানে ফিরে আসার জন্য। রাজনীতিটা মূলত সেই 2014 সালের পর থেকেই এটা লাইনচ্যুত হতে 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 একেবারে গভীর আমাজনের জঙ্গলে যেতে যেতে এই যে গণ অভ্যুত্থান হলো 5 তারিখে এটা হারিয়ে গেছে। ইট হ্যাজ লস্ট। হারিয়ে যাওয়ার পর এখন আমরা খুঁজছি এটা কোথায় হারালো এবং এটা কিভাবে ফিরিয়ে আনা যায়, এগুলো বাস্তব অবস্থা। আপনার কি মনে হয় এইটাকে ফিরিয়ে আনার এখন একমাত্র পথ হচ্ছে কি ইলেকশন? এখন মনে হচ্ছে না। আমার এটা যদি আগস্ট মাসের মধ্যে সবাই সিদ্ধান্ত নিত যে ডিসেম্বর মাসে একটা ইলেকশন হবে, তাহলে এই সময়টিতে গত 3 মাসে যে অনার সৃষ্টিগুলো ঘটেছে এর একটাও ঘটতো না। কিন্তু সরকার কি হলো, অনেক দীর্ঘমেয়াদে বড় বড় তাদের অবশ্যই সদিচ্ছা ছিল বা এখনো আছে, কিন্তু যেহেতু তারা অবুঝ, এখানে যারা আছে তারা বুঝেন না, তাদের অভিজ্ঞতাও নেই। প্রথমত তারা রাজনীতি বোঝেন না, দ্বিতীয়ত তাদের এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, তৃতীয়ত হলো তাদের কোনো বন্ধু নেই এই সেক্টরে। রাজনীতিতে ডক্টর ইউনূসের আপনি দেখাতে পারবেন না যে তার পলিটিক্যাল সেক্টরে একজন সিঙ্গেল বন্ধু আছে, ক্লোজ ফ্রেন্ড আছে, হুই যে মাস্টার মাইন্ড অফ পলিটিক্স। তার সাথে তো তোহাইল সাহেবের বন্ধুত্ব থাকা দরকার, তার সাথে তো মির্জা ফখরুলের বন্ধুত্ব থাকা দরকার। এই লেভেলে দেখবেন তাদের কোনো পলিটিক্যাল বন্ধু নেই। কিংবা এখন তার সঙ্গে যে সকল উপদেষ্টা মন্ডলী আছেন তাদের সবাই আছে, তাদের অনেকের বান্ধবী আছে, অনেকের অনেক বন্ধু আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, তারপর শেষে পেশা আছে, কিন্তু রাজনীতিবিদ বন্ধু নেই। ফলে কি হলো, তারা এই যে উপদেশগুলো পাচ্ছে এগুলো সবই প্রভোগ, তারা ভয় পাচ্ছে, তারা দ্বিধা সংকোচ সবকিছু। কিন্তু রাজনীতি হলে এমন এটা বেপরোয়া। একবার চিন্তা করা, অল অফ দ্য পলিটিশিয়ান প্রচন্ড বেপরোয়া, প্রচন্ড বেয়াদব, প্রচন্ড নিষ্ঠুর। আপনি রাজাকে চিন্তা করেন, রাজাকে জানাতে না নাকি? রাজার একটা ঘোড়া থাকতে হবে, রাজার হাতি থাকতে হবে, হাতে চাবুক থাকতে হবে, তলোয়ার থাকতে হবে। রাজা আপনাকে পিটাবে, আমাকেও পিটাবে, তারপর আমরা রাজাকে সেলুট দেবো। এইগুলো রাজা। রাজনীতিবিদরা তাই মনে করে। তো আপনার কাছে কি মনে হয় এই 5ই আগস্ট এবং জুলাইয়ের অভ্যুত্থান থেকে আমাদের রাজনীতিবিদরা কিছু শিখলো? না, রাজনীতিবিদরা শিখে নাই। রাজনীতিবিদরা বরং মনে করছে এই 5 তারিখে যা হলো, গত 100 দিনে যা হয়েছে, তাতে রাজনীতিবিদরা আরো উল্লসিত। সে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, তারা বেজায় খুশি, এভরিবডি খুশি। এবং তাদের কারো ভিতরে দেখবেন 71-এর কোনো ভুল হয় নাই, জামাত বলছে। তারপরে বিএনপি বলছে আমরা কোনোদিন কোনো ভুল ভ্রান্তি তাদের হয়। আওয়ামী লীগ তো বলছে যে মাই গড, তারা তো জন্মের পর থেকেই 7 ভুয়া তেঁতুলের বেশি। কিন্তু এই 100 দিনে যদি বর্তমান যারা আছেন তারা তো এই সমাজের আমাদেরকে দীর্ঘদিন যাবৎ অনেক ভালো ভালো কথা শুনিয়ে আসছেন, মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে এসেছেন। তো তারা কর্মক্ষেত্রে যদি সফল হতে পারতেন তাহলে রাজনীতিবিদরা লজ্জা পেতেন, ভয় পেতেন। কিন্তু এখন রাজনীতিবিদরা দূর থেকে মুসকে মুসকে হাসছেন যে এত গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক না, ক্ষুদ্র ঋণ দেওয়া আর ওই যে সেই গরিব মানুষের ঘাড় টিপে, গলা টিপে সেই গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করা, আর বড় বড় শিল্পপতিদের কাছ থেকে, সালমান এফ রহমান সাহেবদের কাছ থেকে টাকা আদায় করা এক জিনিস না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এক জিনিস না। বিদেশ থেকে ওই বিভিন্নভাবে পুরস্কার আনা, ডক্টরেট ডিগ্রি আনা, এটা অনেক এক জিনিস। আর এই বাংলাদেশের দেখা যাচ্ছে টাউট পাটপার থেকে শুরু করে সব লোকদেরকে ম্যানেজ করে, সেটা আর একটা জিনিস। তো এই জিনিসগুলো এখন রাজনীতিবিদরা তারা তো মহা খুশি যে তোমরা আমাদেরকে এতদিন বসে বসে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে টিটকারি করছো, আমাদের লেখাপড়া নেই, আমরা অসৎ, আমরা চোর, আমরা পারি না কোনো কিছু, তোমরা এসে পুরো রাষ্ট্রকে উল্টিয়ে দিবে। তো এখন তাদের সবার হাতে, এই যে আমাদের সমাজে যারা বড় বড় কথা বলতেন, কারো বিরাট ছিল, তো এরা সবাই রাষ্ট্র ক্ষমতায় বসে তারা পারছে না এবং তারা পারবে না। আমরা কি 1-11 থেকে সেই শিক্ষাটা পাইনি? আমাদের জনগণ কি সেই শিক্ষাটা পায়নি 1-11 থেকে? আমাদের সমাজে হলে কি আমরা কেউ পাই না। সবাই তো প্রেজেন্ট টেন্স নিয়ে চিন্তা করে। আপনার ছোটকাল থেকে এই পর্যন্ত তো আপনার জীবনে অনেক শিক্ষা হয়েছে। ছোটকালে আপনি কত মার খেয়েছেন বান্ধবীদের হাতে, পিতামাতার হাতে, শিক্ষকদের হাতে, আপনার কয়টা মনে আছে বলেন? এগুলো মনে রাখে না মানুষ, কখনোই মনে রাখে না। আজকে কি রসগোল্লা খাওয়ালো, চা খাওয়ালো, কফি খাওয়ালো, এটাই সবচেয়ে মনে করে। এখন এই মুহূর্তে প্রেজেন্ট টেন্স, এটাই হলো মূল ব্যাপার। আমাদের ওই যে গোল্ডফিশ মেমোরি। একটু বলেন তো যে বর্তমান সরকার নির্বাচনের ব্যাপারে কতটা আন্তরিক? কবে নাগাদ তারা নির্বাচন দিতে পারে বলে আপনার মনে হয়? এটা তাদের কথার কোনো আগামাথা বোঝা যাচ্ছে না। এখনো পর্যন্ত তারা স্পষ্ট করে কোনো কিছু বলেনি এবং তারা কিভাবে বলতে হবে তারা সেটা জানেও না। পলিটিশিয়ানরা জানে যে পলিটিশিয়ান একটা মিথ্যা কথা বললেও মানুষ করে কি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। এই যে জনসভায় যে সকল কথা শুনে, যাত্রা গানের যত লোকজন যাত্রা গান শুনতে আসে তার চেয়ে 1000 গুণ মানুষ এই বিএনপি আওয়ামী লীগের সেই
যাকে বলা হয় মানে জনসভাতে আসে, এবং এখানে যে সমস্ত কথাবার্তা বলা হয় সবই ইলিউশন, কল্পনাপ্রসূত। সেই তারপরে অনেক মিথ্যা কথা বলা হয়, মিথ্যা গীবত করা হয়, প্রতিপক্ষের গীবত করা হয়, নিজে কি করবে না করবে তারপরে মানুষ শুনে। দিস ইজ এ আর্ট অফ পলিটিক্স। এখানে সেখানে আপনি নিজেকে কতটা সহি মনে করেন? আপনি তো কি বলবো, ধরেন সেই 2014 সালে আপনাকে জেলে যেতে হয়েছে, রাইট? আপনি আওয়ামী লীগের এমপি থাকাকালীন আপনি কলাম লিখে সেখানে আপনাকে অফিস থেকে আটক করা হয়েছিল, রাইট? মানে কি ঘটেছিল, কেন মানে একটা এমপি পদকে আপনি তুচ্ছ করে এরকম প্রভাবশালী উপদেষ্টাদের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন? না, ওটা একটা যৌবনের ডাক ছিল। ওটা কিছু কিছু মানুষ এরকমই হয়, আমি হয়তো এরকমই। যেমন দেখা গেল মন্ত্রী কিভাবে হতে হয়, উপদেষ্টা কিভাবে হতে হয়, এই জিনিসগুলো খুব কাছে থেকে দেখেছি। যারা হয়েছে তারা তো সবাই আমার বন্ধু বান্ধব অতীতকালে। আমার কাছে মনে হয়েছে যে ওটা আমার দরকার নেই। তো আমার কাছে এই সত্য কথা বলাটা, খুব ছোটকাল থেকে বিদ্রোহ করা, তারপরে শেষে একটা স্ট্যান্ড নেওয়া, দুর্বলের পক্ষে অবস্থান করা, অসহায়ের পক্ষে অবলম্বন করা, এটা আমার ছোটকাল থেকে একটা অভ্যাস, মানে এটা জেনেটিক একটা। আপনি যে এখন আওয়ামী লীগের পক্ষে মাঝে মাঝে অবস্থান করেন, সেটি কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে দেখে এখন তার পক্ষে অবস্থান নেবেন? না, আমার আওয়ামী লীগের পক্ষে আমি একটা অবস্থান নেই। আওয়ামী লীগের যে বিষয়গুলো, ইতিহাস, যেমন আমি একটা দুটো কথা বলছি যে 32 নম্বরের ইতিহাস নিয়ে কথা বলেছি, এটা আওয়ামী লীগের ইতিহাস না। 32 নম্বর ইজ কনসিস্ট টু লিবারেশন ওয়ার হিস্ট্রি, যেটা তো আওয়ামী লীগের পক্ষে না। তারপরে আমি একবার বলেছি যে সবাই সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কথাবার্তা বলে। এখন একটা লোক যে কোনো অবস্থা, আপনি আমেরিকাতে থাকেন, সেখানে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যেভাবে হার্ভার্ডে কেউ যদি পড়ে, আপনি তাকে অ্যাটলিস্ট টিকাটলি কলেজের একজন ছাত্র মনে করতে পারেন না। এখন জনাব সজীব ওয়াজেদ জয় হার্ভার্ডে পড়াশোনা, আমি শুধু ওই কথাটাই বলেছি যে আপনি মানে তাকে অবমূল্যায়ন করবেন, অটিস্টিক বলবেন, ইত্যাদিতে বলবেন, সেটা হার্ভার্ডে পড়াশোনা করেছে, যেখানে পৃথিবীর সবচেয়ে নাম করা একটা বিশ্ববিদ্যালয়। এই কথাটা বলেছি। এখন এটা ইট ডাজ নট মিন যে আমি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো আমি ডিফেন্ড করার চেষ্টা করেছি বা তাকে মনে করেছি সে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা। নট লাইক দ্যাট। আমি শুধু একটা স্পেসিফিক পয়েন্টে সেই কথাটা বলেছি, আর তো কিছু আমি সেভাবে বলিনি। জি, আপনি তো বিএনপি কে নিয়ে সমালোচনা করেন না, বিএনপিকে নিয়ে কখনোই সমালোচনা করিনি, আমি আগেও করিনি, এখনো করিনি। বিএনপিকে নিয়ে যেমন দেখা গেল যে বিএনপির কিছু লোক তো, যে কিছু লোকের কারণে তো তারেক রহমান সাহেবের সুনাম নষ্ট হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, যখন হাওয়া ভবন কেন্দ্রিক। এখন সেই লোকগুলো যদি আবার এই সময়টাতে এসে মানে তারা আবার রাজনীতির পাথরঘাটা হয়, এটা তো আমার জন্য ফরজ, অবশ্য কর্তব্য বিএনপির একজন কর্মী হিসেবে এই কথাগুলো বলা, যে ওই হাওয়া ভবনের ওই কুশীল যাদের কারণে হাওয়া ভবন তৈরি হয়েছে, যাদের কারণে খাম্বা তৈরি হয়েছে, যাদের কারণে বদনাম হয়েছে দলের, যাদের কারণে তারেক রহমান সাহেবকে জেলে যেতে হয়েছে, মেরুদণ্ড ভেঙে গিয়েছে, তো সেই মানুষগুলো যদি আবার 20 বছর পরে সামনে চলে আসে, কেন জনগণ বিএনপিকে ভোট দিতে দেবে না? তো এই কথাগুলো বলা তো আমি মনে করি যে বিএনপির একজন কর্মী হিসেবে আমার জন্য ফরজ। এখন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা কিভাবে নেবে এটা তাদের ব্যাপার, বাট আমার কাছে একজন বোকাশোকা মানুষ হিসেবে মনে হচ্ছে এটাই সহি কথা। কি মনে হয় যে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি প্রত্যাহার হলো না এখনো? তারা খুব একটা প্রস্তুতি তাদের ছিল, কিন্তু তারা অনেকখানি নিরাশ হয়েছে এবং যতটুকু বুঝতে পারি তারাও অনেকখানি অসহায় বোধ করছে। আপনার বিবেচনায় কি? এবং তারেক রহমানের যেই এখনকার বক্তব্যের মধ্যে কোনো ভিন্নতা আগের তুলনায় দেখেন কিনা? আমি আসলে অনেকদিন যাবত তার কোনো বক্তব্য শুনিনি, স্পেশালি শুনিনি। তবে যেগুলো তার বক্তব্যগুলো ফেসবুকে আসে, কথাবার্তা আসে, তাতে আমার কাছে মনে হয় যে তিনিও মানে সমসাময়িক যে অবস্থা, কোনোদিন খুব খুশি হন যে আসলে এই সরকারকে সহযোগিতা করা উচিত, তার মনে হয়। আবার তারপরের দিন তার মনে হয় যে না, এই সরকার রাইট পথে চলছে না, তখন আবার তিনি তার কথা চেঞ্জ করে অন্যভাবে করেন। অর্থাৎ এখন বাংলাদেশে নট অনলি তারেক রহমান সাহেব, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও মানে 24 ঘন্টা কোনো একটা কথা বলে সেই কথার উপর মানে স্থির হয়ে থাকা, এই অবস্থা বাংলাদেশ এখন হচ্ছে না, কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। কেন প্রতিদিনই কিন্তু একটা নতুন ঘটনা ঘটছে, একটা দুর্ঘটনা ঘটছে, এবং গতকালকের হিসাবটা আজকে এসে একেবারে উলটপালট হয়ে যাচ্ছে। এখন গতকাল যেটা ধরেন কথার কথা, সরওয়ার্দী কলেজে যেদিন মারামারি হলো, কবি নজরুল কলেজে মারামারি হলো, তো সেই দিন আপনি যে কথা বললেন, আর যেদিন ইসকনের যিনি যে বাংলাদেশের সভাপতি তিনি যে ধরা পড়লেন চিন্ময়, সেদিন আপনি এক কথা বলতে পারেন না। আবার তারপরের দিন যখন তাকে গ্রেপ্তার করা, জামিন নিয়ে একজন অ্যাডভোকেট মারা গেল, তখন কথা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এভরি ডে এমন সব ঘটনা ঘটছে, মানে জাতীয়ভাবে, স্থানীয়ভাবে, আন্তর্জাতিকভাবে। মানে এখানে কোনো পলিটিক্যাল লিডার্স, বিশ্লেষক, সাংবাদিক কেউ মানে ঠিক এই 3 মাসে কন্টিনিউয়াসলি একটা কথার উপর সাস্টেইন করতে পারছে না আর কি। এই হলো বাস্তবতা।
কেন পারছে না, কারণটা কি? কিন্তু ডক্টর ইউনূস তো বলেছিলেন যে এটা খুবই গভীর ভাবে পরিকল্পিত ভাবে বাস্তবায়ন হয়েছে, তাহলে বাধাটা কোথায় আসছে? এটা উনি হয়তো জাস্ট ম্যাথিক মানে ইংরেজি তো অনেক চমৎকার একটা শব্দ, উনি হয়তো ওখানে গিয়ে বিল ক্লিনটন তার খুব পুরনো বন্ধু, হিলারি ক্লিনটনও তার পুরনো বন্ধু, তাদেরকে দেখে আমেরিকার মাটিতে গিয়ে নতুন উপদেষ্টা হয়ে গেছেন, তিনি খুব আবেগতাড়িত হয়ে গেছিলেন। তা আবেগতাড়িত হয়ে তাই মনে হয় উনি আবেগে বলেছেন কথাটি? আমার কাছে তাই মনে হয়, আবেগে বলেছেন। কেন তাই মনে হচ্ছে? উনি কি শুধু ডক্টর ইউনূস নয়, এই গণঅভ্যুত্থানের পরে কি তারা বলে নাই সংবিধান বদলাতে হবে? তারা কি বলে নাই যে প্রত্যেকটা জিনিস আমরা ৭১ আমাদের স্বাধীনতা না, আমাদেরকে ৪৭ থেকে ফেরত আসতে হবে, ৭১ আওয়ামী লীগের বয়ান তৈরি হয়েছে, এগুলি কি তারা বলেনি? এগুলো সবই বলেছেন, কিন্তু এগুলো সবই একটা বিরাট অংশ আবেগে বলেছেন, দুঃখ থেকে বলেছেন। এখানে আবেগ আছে, দুঃখ আছে, কষ্ট আছে। সত্যিকার না না, আমি আপনাকে এটা কিছুতেই একমত হতে পারিনি। দেখুন, গণভবনে যে ৫ই আগস্ট যে হামলা হয়েছে, সেই হামলা আমি শুনেছি হতে পারে, হওয়ার কথা ছিল ১৮ জুলাই। যেভাবেই হোক শেখ হাসিনা সরকার সেটি ম্যানেজ করেছে, অনেক রক্তপাত হয়েছে, তার যা উচিত ছিল সেটা অন্য আলোচনা। কিন্তু সংবিধান পরিবর্তিত হবে, আমাদের সবকিছু নতুন স্বাধীনতা, আমরা তারিখে তারিখে নতুন তারিখ সৃষ্টি করব, এগুলি তো আপনি শুনতে পাননি আগে কিছুই। আমি এটা বিশ্বাস করতে পারবো না। আমি প্রথমত বলি কি, আমি ৫ তারিখের আগে আর ঠিক জুলাই মাসে আমার কাছে মনে হচ্ছিল অবস্থা ভেদে যে শেখ হাসিনা থাকছেন না, হি হ্যাজ টু গো। আমি যেমন যখন চীনে গেলেন তখন আমি একটা ভিডিও করেছিলাম, আপনি যেহেতু দেখেন নিয়মিত, আমি বলেছিলাম যে তার পচা শামুকে পা কাটবে। তখনও কিন্তু আন্দোলন দানা বাঁধেনি, নিয়ন্ত্রণে ছিল, এবং আমার কাছে মনে হলো যে তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, এই আন্দোলনটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। কিন্তু এই আন্দোলনটার সঙ্গে যেভাবে জড়াচ্ছিল সবকিছু, আমার কাছে মনে হচ্ছিল এই আন্দোলনে তার পতন হবে, একদম সেভাবে বলেছিলাম। তো আমি আসলে ওইভাবে চিন্তা করেছি। কিন্তু এখন ঘটনার প্রেক্ষাপটে আমরা বাংলাদেশে বসে অনেক কথা শুনতে পাই না, আর শুনলেও আমরা কান বন্ধ রাখি। ওগুলো আমাদের শোনা উচিত না। বাংলাদেশে যেহেতু আমরা আছি, আমাদের বাংলাদেশে ডাল ভাত খেয়ে বসবাস করতে হয়। ২ নম্বর হলো যে অনেক কথা আমরা বলতে পারি না। আমরা শেখ হাসিনার জমানাও বলতে পারি নাই, এখনো বলতে পারি না, এবং এটা আমাদের বলা উচিতও নয়। বাংলাদেশ বসে বলা উচিত নয়। দেশের বাইরে থেকে আপনারা অনেক কথা বলতে পারেন, বুঝতে পারেন। এখন আসলে উপদেষ্টারা যে কথাগুলো বলছেন, সংবিধান পরিবর্তন করতে হবে, ম্যাটিকুলাসলি করতে হবে, অনেক কিছু করতে হবে, আমরা যখন যদি গুড ট্রাস্ট অ্যান্ড গুড ফেইথে বলি, তাহলে আমার কাছে আমি হল মনে করি যে এই কথাগুলো সবই আবেগের কথা। আর যদি আপনি মনে করেন যে না, এগুলো সবই ম্যাটিকুলাসলি হয়েছে, মানে এই আন্দোলন আরো ১ বছর আগের থেকে এরকম হবে, থানাগুলো তারা ম্যাটিকুলাসলি পুড়িয়েছে। দেখেন, ম্যাটিকুলাসলি আমি কেন বলছি, ধরেন আমাদের জেনেটিক্যাল কোড, মানে আমাদের জাতিগত জেনেটিক্যাল কোড, আমি মনে করি মুক্তিযুদ্ধ আমাদের জেনেটিক্যাল কোড। এখন এই আন্দোলনে সফল করার জন্য তারা কি করেছে? তারা আমাদের জাতীয় পতাকা ব্যবহার করেছে, তারা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের জাগরণী গান ব্যবহার করেছে, রাইট, বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার করেছে। কারণ আমাদের জাতিগত কোড এইসবের মধ্যে, যা আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে তাড়িত করে, সেই জিনিসগুলি, উপাদানগুলি ব্যবহার করে আপনি যখন সফল হলেন, তারপর বললেন না এগুলো আমি মানি না। আপনি কি করে বলেন যে এগুলি মেটিকুলাসলি প্ল্যান না? ওটা কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছে। যেমন শিবিরের অনেক নেতাকর্মী, সিনিয়র নেতাকর্মী, তারা ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিল কৌশলগত কারণে। আবার তারা জয় বাংলা বলেছে, শেখ হাসিনাকে প্রশংসা করেছে, অনেকে শেখ হাসিনাকে মাও বলেছেন। এর কারণ হলো যে তারা যেন অ্যাট্রোসিটি, মানে নিষ্ঠুরতা দেখাতে না পারে আন্দোলনকারীদের প্রতি। অর্থাৎ এইভাবে করে করে কি হচ্ছে, ছাত্রলীগ দেখা গেল আরে এরা তো জয় বাংলা বলতেছে। আপনি তো আদার সাইডও দেখতে পারেন যে যদি এই জিনিসগুলি ব্যবহার করা না হতো, এই উপাদানগুলি না থাকতো, এই কোডগুলি না থাকতো, এইখানে এই আন্দোলনে মানুষ সমবেতই হতো না, হতে পারে না। আপনার কি মনে হয় জামাত যদি আন্দোলন করতো, সেই আন্দোলনে সাধারণ মধ্যবিত্তরা সম্পৃক্ত হতো না? এখানে মূল ব্যাপার হলো যে যখন কোনো মানুষ সফল হয়, সফল ব্যক্তিদের কোনো, আপনি সেটাকে কোনো কল্পনায় নিতে পারেন না, তারা যে কোনো ভাবেই আন্দোলনে সফল হয়েছে। এটাতে কৌশল বলেন, ডিপ্লোম্যাসি বলেন, তারপরে চালাকি বলেন, যা কিছু বলেন না কেন, তারা মূলত সফল হয়েছে। এই সফলের যুদ্ধের ময়দানে সব কিছু হালাল। এখন ওটা করলে এটা হতো না, এটা করলে এটা হতো না, এমনকি ইসলামের যে খুব গুরুত্বপূর্ণ যে যুদ্ধগুলো, সেই যুদ্ধ আপনি খন্দকের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, এখানে অনেক কিছু ডিপ্লোম্যাসি, যেগুলো কোরআন হাদিসের সঙ্গে আপনি বলবেন যে আল্লাহ এটা হলো কি করে। তো এখন এখানে যারা আন্দোলন করেছে তাদের একটা গ্রুপ ছিল ভয় দেখানোর জন্য, তাদের একটা গ্রুপ ছিল লোভ দেখানোর জন্য। আপনি তো জানেন যেখানে কোনো মানুষকে যদি আপনার মানে গ্রিড, মানে লোভী করতে হয়, তারা হয়তো অনেকে টাকা দিয়েছে নিষ্ক্রিয় করার জন্য, অনেকে ভয় দেখানোর জন্য তারা অনেক কিছু করেছে, তারপরে অনেক উত্তেজিত করার জন্য তারা অনেক কিছু করেছে। এখন সেই সবগুলো কৌশলকে আপনি
ব্যাকরণের দিক থেকে কোনটা নীতি কোনটা নৈতিকতা এগুলো আপনি ফেলতে পারেন না। মূল ব্যাপার হলো শেখ হাসিনার যে 14 সন থেকে 24 সনের যে রেজিমটা ছিল, সেই রেজিমটা আওয়ামী লীগের কট্টরপন্থী লোকজন ছাড়া বেশিরভাগ মানুষ ঘৃণা করত। আর সব মানুষই চাইতো একটা পরিবর্তন। আর সব মানুষ, বিশেষ করে এই যে অলমোস্ট 60% তরুণ যারা 14 সনের পরে ভোট দিতে পারেনি, 2009 সনের পরে আর কেউ ভোট দিতে পারেনি, তারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগের প্রতি ভীষণ রকম বিক্ষুব্ধ ছিল। ফলে এই টোটাল যে বিক্ষুব্ধকে ম্যাটারালাইজ করে কুক করেছে, তারা রন্ধন করে পরিবেশন করেছে। সেই পরিবেশন এটা তাদের একটা সফলতা, এটাকে আমি মনে করি এটা তাদের একটা বিজয়। এখন সেই বিজয়ের পরে সঙ্গত কারণে বিজয়ের আনন্দে মানুষ উদ্বেলিত থাকে, বিজয়ের আনন্দে মানুষ আবেগপ্রবণ থাকে, বিজয় হইলে মানুষ খুব হাসে, অনেকে খুব কাঁদে, আবেগে অনেক কান্নাকাটি করে। তো প্রথম 30 ডেজ তাদের অনেক কথাবার্তা তারা বলেছে, অনেক কিছু করেছে, ওইগুলোকে আমি কাউন্ট করতে চাই না। আমি এই যে এখন 100 দিন পরে তারা যখন এখন রিয়েল মানে সমস্যার মধ্যে পড়েছে, এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন না যে তারা ভারতের চোখে চোখ রেখে ভারতের সাথে একটা দিলে আরেকটা দেওয়া হবে, কোনো উপদেষ্টা বলছেন না। তারা কিন্তু একটা রিয়েলিটিতে চলে এসেছেন ইলিউশন থেকে। উপদেষ্টাদের মধ্যে যারা খুব বড় বড় কথা বলতেন, এটা করা হবে ওটা করা হবে, তারাও ফিরে আসছেন। এই যে দেখুন প্রথম আলো বন্ধ করতে হবে, তারপরে বঙ্গভবন থেকে জনাব রাষ্ট্রপতিকে তাড়াতে হবে, এরকম অনেক কিছু কিন্তু তারা অন টেস্ট কেস করেছে। সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান রিরাইট করতে হবে, তারপরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু রিসেট বাটন চাপ দিতে হবে। এই কথাগুলো তারা যখন বলেছে, এটা হলো উইদিন যা আবেগের যে সময়টি থাকে, তাদের যে বাসর সাধারণত 40 দিন বলা হয়, বাসর 40 ডেজ, ফার্স্ট 40 ডেজ, তারা এই কথাগুলো মধুচন্দ্রিমা এই 40 দিনের মধ্যে বলেছে। কিন্তু আফটার 40 ডেজ তারা যখন রিয়েলিটিতে এসেছে, এক একটা ডিফিকাল্টিসে এসেছে। প্রথমত তাদের মনে হতো না, আপনি যে বলছেন তারা রিয়ালিটিতে এসেছে, তারা কি আসলে এসেছে রিয়ালিটিতে? না, আসতে বাধ্য হয়েছে, নিজেরা তো এসে আসতে বাধ্য হয়েছে। তারা হয়তো যা করতে চেয়েছিল সেটা যে সম্ভব না সেটা হয়তো বুঝতে পেরেছে, কিন্তু এর মধ্যে তো পানি আরো গড়িয়েছে, সময় তো থেমে নেই। এর মধ্যে তো একটা ঘটনা ঘটছে, এই যে আপনার চিন্ময় কৃষ্ণকে আটক করা হলো, এটা একটা নতুন উপাদান দিয়েছে, রাইট? ঘটনা তো এভাবে করে ঘটছেই। সো তাদের মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তাদের রিয়েলাইজেশন আসবে ওই ঘটনার প্রেক্ষাপটে, নাকি আসলে সামগ্রিকভাবে তারা বুঝতে পারছে তাদের করণীয়টা 3 মাস 6 মাসের মধ্যে কি তাদের করা দরকার, কি উচিত? না, তারা এই কথাটা কি তারা বুঝতে পারছে? না, তারা এটা এখন বুঝতে পারেনি, এবং আগামী যদি তারা কোনো কারণে 7-8 বছরও থাকে তখনও তারা বুঝতে পারবে না। এই কারণে তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটোর মধ্যে সবকিছু আছে, রাজনীতি নেই। আর রাজনীতি না থাকা পর্যন্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো বোঝা তাদের পক্ষে সম্ভব নয়। আমরা কি এই সরকার 7-8 বছর পর্যন্ত থাকবে আপনার মনে হচ্ছে? না, এই সরকারের পিছনে তো অনেকগুলো শক্তি আছে। There are many unseen power. না, এটা আমি বলতে পারবো না। There are many, এখানে আমেরিকা আছে, ভারত আছে, এখানে পাকিস্তান আছে, চীন আছে, এখানে জামাত আছে, বিএনপি আছে, হান্ড্রেডস অফ এলিমেন্ট এই সরকারের পিছনে আছে। একবার এক পক্ষ টান দিচ্ছে, আর এক পক্ষ ধাক্কা দিচ্ছে, এক পক্ষ কাছে চিটে দিচ্ছে, আর এক পক্ষ। তো এই যে একটা কখনো পোলারাইজেশন হয়েছে, কখনো সে বরফ গলে যাচ্ছে। কখনো বিএনপি অভিমান করছে, আবার কখনো বিএনপি মনে করছে যে নাইনু সাহেবের সরকারকে সাহায্য করা দরকার। কখনো জামাত অভিমান করছে, কখনো আবার জামাত তার সঙ্গে হাতে হাত মিলাচ্ছে। কখনো পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক ভালো হচ্ছে, কখনো আবার আমরা বাইরে থেকে দেখছি কিছু দৃষ্টিকটু ঘটনা ঘটে যাচ্ছে। সচিবালয় একই অবস্থাতে। এখন অসংখ্য শক্তি পক্ষ এই সরকারের সঙ্গে সম্পৃক্ত আছে। ফলে এই শক্তিগুলো কিভাবে রসায়ন ঘটায় তার উপর নির্ভর করবে এই সরকার আসলে কতদিন টিকবে।